নারী স্বাধীনতা, নারী চেতনা, সেটা নিয়ে উনি বারবার সরব হয়েছেন। এবং আফগানিস্তানের এই যে উদ্ভূত পরিস্থিতি, সেটা নিয়েও কিন্তু ওনাকে বারবার লিখতে দেখা গেছে, বলতে দেখা গেছে। আমাদের সাথে রয়েছেন লেখিকা, সাহিত্যিক তাসলিমা নাসরিন। তাসলিমা দি, আপনাকে অনেক অনেক স্বাগত আজ তাক বাংলার পর্দা। তাসলিমা দি, প্রথমেই যেটা দিয়ে শুরু করব, খুবই উদ্বিগ্ন নিশ্চয়ই আপনিও, সবার মতোই, যা দেখছেন, যা শুনছেন সোশ্যাল মিডিয়াতে, কিভাবে দেখছেন উদ্বুদ্ধ পরিস্থিতি যে এদিকে যাচ্ছে? শুধুমাত্র মহিলা নয়, মহিলা নিয়ে তো আমরা কথা বলবোই, যে পরিস্থিতিটা দেখছেন, কি মনে হচ্ছে? পরিস্থিতি খুবই জটিল মনে হচ্ছে। আমি রাজনীতি ভালো বুঝি না, আমি জানি না ওখানে কি রাজনীতি আছে, কেন আমেরিকা তাদের সৈন্য নিয়ে চলে গেল বা সিদ্ধান্ত নিয়েছে চলে যাওয়ার। সঙ্গে সঙ্গে 3.5 লাখ কি করে একেবারে কোনো যুদ্ধ না করে তালিবানের হাতে দিয়ে দিল, কি করে, কেন সারেন্ডার করলো, আমি এসব জানি না। কেন আফগান প্রেসিডেন্ট পালিয়ে গেলেন, আবার হামিদ কারজাই আবার তালিবানের সঙ্গে মিটিং করেছেন। আমার তো মনে হয় যে তালিবান সরকার কোনো আফগানের নির্বাচিত কোনো সরকার নয়। তারা একেবারেই নারী বিদ্বেষী, নারী বিরোধী একটা অপশক্তি, এবং তাদের এটা আমি মনে করি। কারণ আমরা জানি তারা 90 দশকে এসে কি করে মেয়েদেরকে হত্যা করেছে, পাথর ছুঁড়ে মেরেছে, মেয়েদেরকে বোরখার অন্ধকারে ভরে রেখেছে, মেয়েদের স্কুল কলেজ সবকিছু বন্ধ করে দিয়েছে। আবার তারা নাকি এখন বেটার হয়েছে, তারা নাকি এবার আগের চেয়ে ভালো, তারা নাকি শরিয়া আইনের তারা নাকি মেয়েদের স্বাধীনতা দেবে, কিন্তু শরিয়া আইনের। কিন্তু কথা হচ্ছে শরিয়া আইনই তো মেয়েদের স্বাধীনতা দেয় না। তাহলে তারা যদি সত্যি ভালো হতো এই তালিবান গুলো, তাহলে তারা বলতো আমরা শরিয়া আইন আনবো না, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, তাই না? যারা শরিয়া আইন আনতে চায়। তাসলিমাদি, প্রশ্ন সেই জায়গাটাই, আমরা সেই জায়গাটাই ধরার চেষ্টা করছি। আজকে আমরা প্রশ্ন তুলছি, ভালো তালিবান কি আদৌ সম্ভব? অনেকে তো বলছেন, আপনিও এটা নিয়ে কলম ধরেছেন, লিখেছেন, যারা ফিরেছেন অনেকে কিন্তু তারা আজকে অনেকে বলছেন তালিবানকে নিয়ে ইমপ্রেস, তাদের মনে হচ্ছে এটা নতুন তালিবান, একটা নতুন সংস্করণ তালিবানের। সেটা কি সম্ভব? শুনুন, তালিবান শব্দটা তো ছাত্ররা ভালো হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু যে ছাত্ররা আগে শরিয়া আইন এনেছিল এবং মেয়েদের নির্যাতন করেছিল, তারা যদি বলে, এখন নতুন তালিবান এসে যদি বলে সেই শরিয়া আইনই আনবে, যে শরিয়া আইন নারী বিরোধী, হ্যাঁ, সেই শরিয়া আইন যারা আনবে তারা তো ভালো তালিবান হতে পারে না। হতে পারছে, সেই জন্য বলছি তারা, আমি মেনে নিতাম ওরা ভালো যদি বলতো না আমরা আর শরিয়া আইন চাই না, আমরা গণতন্ত্র আনবো, এখানে নারী পুরুষের সমান অধিকার থাকবে, স্কুল কলেজ নারীর জন্য খুলে দেওয়া হবে, নারীরা বাইরে চাকরি ব্যবসা করতে পারবে, হ্যাঁ, নারীদের ওপর কোনো অত্যাচার হবে না, নারীদের বোরখা পরার জন্য কোনো রকমের আইন জারি করা হবে না। এরা ভালো তালিবান। কিন্তু যারা শরিয়া আইন আনবে এবং অলরেডি যারা সঙ্গীত ইনস্টিটিউট বন্ধ করে দিয়েছে বা ওখানে গিয়ে যা কিছু বাদ্যযন্ত্র ছিল ওগুলো ভেঙে ফেলেছে, তার মানে সঙ্গীত নিষিদ্ধ, তার মানে মেয়েদেরকে বলা হয়েছে তারা যেন চাকরি করতে না যায়, বাড়িতে থাকে, বাড়িতে থেকেই তারা বেতন পাবে। তার মানে কি মেয়েদের বাইরে বেরোতে দিচ্ছে না। তারপর বোরখা না পড়লেও চলবে, কিন্তু হিজাব পড়তে হবে। কেন হিজাব পড়তে হবে? আমরা এই ছবিগুলো দেখাচ্ছি তাসলিমাদি, এই ছবিতে দেখা যাচ্ছে, আপনি দেখুন, তালিবান টেন করেছে, এই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে দিয়েছে, যে তারা স্কুল আবার খুলে দিয়েছে মেয়েদের জন্য, মেয়েরা স্কুলে যাচ্ছেন, সেই ছবিটা দেখানো হচ্ছে। এটা কি প্রপাগান্ডা না এটার মধ্যে কোনো রিয়ালিটি রয়েছে? বোধহয় তারা এখন চাইছে অন্যান্য দেশ যেন তালিবানকে স্বীকৃতি দেয়। কিন্তু কথা হচ্ছে শরিয়া আইন তো তারা আনবে, এটা তো বলে দিয়েছে তারা শরিয়া আইন আনবে। শরিয়া আইনে কি হয়, একটা মেয়েকে যদি কোনো পুরুষের সঙ্গে দেখা যায়, কোনো যদি তাদের মধ্যে প্রেম এবং সম্পর্ক হয়, তাহলে মেয়েটাকে আমরা দেখেছি মাটির তলায় অর্ধেক পুঁতে কি করে পাথর ছুঁড়ে মেরে ফেলছে। এটা তো শরিয়া আইন। তারা তো বলছে না আমরা শরিয়া আইন সবটা মানবো না, আমরা কিছুটা মানবো। তারা বলছে আমরা শরিয়া আইন মানব। তাহলে ওই মেয়েদের পাথর ছুঁড়ে হত্যা করা হবে। অলরেডি তারা বলে দিয়েছে 18 বছর বয়সের ওপর কোনো মেয়ে যেন ঘরে না থাকে, মানে তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয় না। এখন এই যে কিছু বিদেশিদের সঙ্গে ভালো ব্যবহার করছে বা মেয়েদের স্কুলে দেখাচ্ছে, এগুলো আমার মনে হয় যে সত্যিকার তাদের উদ্দেশ্য নয়। কারণ উদ্দেশ্য থাকলে তারা শরিয়া আইন আনতে চাইতো না, সঙ্গীত ইনস্টিটিউশনে গিয়ে তারা ওই রকম ভাবে বাদ্যযন্ত্র ভাঙতো না,
হ্যাঁ, তসলিমা নাসরিনের সাথে নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে, আমরা চেষ্টা করবো ওনাকে আবার ফিরিয়ে আনার। তার আগে দর্শকদেরকে একবার দেখিয়ে দিই যে কথাটা আমরা বলছিলাম, যে কি ধরনের আন্দোলন, মহিলারা কি ধরনের আন্দোলন এই মুহূর্তে কাবুলের বুকে তালিবান শাসনের বিরুদ্ধে তারা গড়ে তোলার চেষ্টা করছেন। এবং সবচেয়ে বড় বিষয় যেটা, সারা বিশ্বের মিডিয়ার নজর কিন্তু এই মুহূর্তে আফগানিস্তান এবং আফগানিস্তানের সেই মহিলাদের দিকে যারা সেই লড়াইটা করছেন। তাসলিমাদি, আপনার নেটওয়ার্ক চলে গেছিল, আমি ছোট্ট করে 10 সেকেন্ডের জন্য একটু ভিডিওটা দেখিয়ে দিই যে কিভাবে মহিলারা, আপনি যাদের কথা বলছেন, যাদেরকে নিয়ে সারা বিশ্ব উদ্বিগ্ন, সেই আফগানিস্তানের মহিলারা, সেই কাবুলের মহিলারা, তারা কিন্তু 15ই আগস্ট রাস্তায় নেমে আফগানিস্তানের জাতীয় পতাকা হাতে নিয়ে তারা কিন্তু প্রতিবাদ করেছেন, প্রতিরোধ গড়ে তুলছেন। এটা কিন্তু একটা অসম সাহসের একটা পরিচয় দেয়। আমরা সেই ছবিটা একবার দেখি। হ্যাঁ, এটা খুবই কিছু প্রতিবাদ করছেন। হ্যাঁ, এটা খুবই ভালো একটা দিক। এরা কিছু মানুষ, পুরুষ এবং নারী সম্ভবত, তারা প্রতিবাদ করেছেন, প্রতিরোধ গড়ে তুলেছে। কিন্তু দেখতে হবে কজন, খুব হাতে গোনা কজন, আর বেরিয়ে যেতে চাইছে কজন। হাজারো হাজারো মানুষ, হাজারো মেয়েরা বেরিয়ে যেতে চাইছে, চেষ্টা করছে। আবার কি করে, আমরা তো দেখেছি কি করে মানুষ ডেসপারেটলি চাইছে যে দেশ ত্যাগ করতে, কারণ তারা মনে করছে তারা এমন কিছু কাজ করছিল যেগুলোতে তালিবান তাদেরকে টার্গেট করবে এবং তাদেরকে মেরে ফেলবে। সেই জন্য তারা দেশ ছেড়ে চলে যেতে চেয়েছে এবং এখনো চাইছে, সুযোগ পেলে চলে যাবে। সুতরাং চলে যাওয়ার, বাঁচার জন্য আগ্রহী মেয়েরা সংখ্যায় অনেক বেশি। যারা এই প্রতিবাদ করছে তারা হয়তো জীবনের ঝুঁকি নিয়ে করছে। তারা প্রতিবাদ করছে মানে এই নয় যে তালিবান তাদেরকে ক্ষমা করে দেবে বা কিছুই করবে না, বা কিন্তু এটার মধ্যে কি তাসলিমাদি আপনি কোনো পরিবর্তন দেখছেন? এতদিন ধরে তো আমরা দেখছি আফগানিস্তানকে, আগে যেভাবে মহিলারা বেরিয়ে আসতেন, বা এই বিগত কয়েক বছর একটা অন্য রকমের সংস্কৃতি বলুন বা অন্য রকমের সরকার গঠন দেখে, সমাজ ব্যবস্থা দেখে কিছু মহিলা আরো বেশি উদ্বুদ্ধ হয়ে তারা আসছেন। কারণ আরিয়ানা সাঈদের কথা আমরা বলবো, আফগানিস্তানের পপ স্টার, পপুলার সিঙ্গার, উনি দেশ ছেড়ে চলে গেছেন। এরকম অনেক সেলিব্রিটি রয়েছেন যারা কিন্তু দেশ ছেড়ে চলে গেছেন। কিন্তু মজার বিষয়, যারা রয়েছেন মহিলারা, যাদের ছবি আমরা দেখালাম, তারা কিন্তু এখনো আফগানিস্তানের রয়ে তারা সেই লড়াইটা চলছে। হতে পারে তারা হাতে গোনা কিছু মানুষ, কিন্তু এই পরিবর্তনটা হয়েছে মাইন্ডসেট। দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ সামনে এগোয়, মানুষ প্রতিবাদ করে। হ্যাঁ, ওরা তাই করছে। কিন্তু ওরা প্রতিবাদ করছে তার মানে এই নয় যে তালিবান তাদেরকে অ্যালাউ করেছে বা বলছে যে হ্যাঁ, তোমাদের প্রতিবাদ করতে ইচ্ছে হলে প্রতিবাদ করো, হিজাব পড়তে যদি ইচ্ছে না করো হিজাব পরবে না, বোরকা পড়তে ইচ্ছে যদি না হয় করবে না, তোমাদের যদি চাকরি করতে ইচ্ছে হয় করবে, তোমাদের যে কোনো সম্পর্কে যেতে ইচ্ছে হয় সম্পর্ক, এইগুলো তো বলছে না। এগুলো তো বলছে না। কিছু মানুষ হয়তো তালিবানদের চোখের আড়ালে এই কাজটা করছে। হয়তো তালিবানরা ওদের বাধা দিচ্ছে না, কারণ তারা দেখাতে চাইছে একটা পিকচার পৃথিবীতে যেন তালিবানদের স্বীকৃতি দেওয়া হয়। তারপর তারা শরিয়া আইন জারি করবে। তারা এটা বলছে না আমরা ভেবে দেখবো আমরা শরিয়া আইন জারি করবো কিনা। শরিয়া আইন মানে এটা নারীদের ওপর ভীষণ রকমের নির্যাতনের আইন, নারী বিদ্বেষী আইন। মানে নারীকে স্বনির্ভর হওয়া, শিক্ষিত হওয়া কিছুই করতে দেবে না এই শরিয়া আইন। শরিয়া আইন মেয়েদেরকে, ওই যে বললাম না, পাথর ছুঁড়ে মেরে ফেলবে। শরিয়া আইনের মধ্যে তো এটি আছে এবং তারা আগে সেই প্র্যাকটিস করেছে। তারা এখন বদলে যাবে বলে এই জায়গাটা খুব কন্ট্রোভার্সিয়াল। আমি জানতে চাই, কারণ বিগত দিনে যখন মানুষের সাথে কথা হচ্ছিল, বিভিন্ন মানুষ যারা এই বিষয়টা নিয়ে আলোচনা করছেন, চর্চা করছেন, তারা বলছেন যে না, মানে আমি এরকম কিছু মানুষের সাথেও কথা বলেছি যারা এই দক্ষিণ এশিয়া থেকে নিয়ে যখন কথা বলছেন আফগানিস্তান সম্বন্ধে, এবং আমি জানার চেষ্টা করছিলাম। ইনফ্যাক্ট বাংলাদেশ থেকেও কিছু মানুষের সাথে কথা হচ্ছিল, তাদেরকে জিজ্ঞাসা করছিলাম কতটা শঙ্কিত বাংলাদেশের মানুষ। সেখানেও কি কিছু মানুষ বাংলাদেশ থেকে আটকে রয়েছেন কাবুলে? তারা বলছেন না, শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। একটা গ্রেটার মুসলিম ব্রাদারহুড রয়েছে। আর শরিয়া মানে কে বলেছে আপনাকে যে সেখানে মহিলাদের সমান অধিকার নেই? তো আমরা সেটা যদি একটু দর্শককে বোঝাই, শরিয়া মানে কি। শরিয়া হচ্ছে ইসলামের আইন। কোরআন এবং হাদিস এবং সুন্নাহ থেকে ওখানে যা যা বলা হয়েছে, আল্লাহ যা বলেছেন এবং মোহাম্মদ যা বলেছেন, সেই 1400 বছর আগে 7ম শতাব্দীতে তখন যা যা বলা হয়েছে সেগুলোই কালেক্ট করে একটা আইন বানানো হয়েছে, সেটা শরিয়া আইন। সেটা কখনোই নারী পুরুষের সমান অধিকারের পক্ষে নয়, সবসময় এটা নারী বিরোধী। কারণ ইসলাম ধর্মটাই নারী বিরোধী ধর্ম। আমি মনে করি সব ধর্মই নারী বিরোধী। কারণ কিন্তু প্রত্যেকটা ধর্মীয় গোষ্ঠীর মধ্যে পরিবর্তন হয়েছে, বিবর্তন হয়েছে। তারা এখন আর ধর্মীয় আইন মেনে চলে না, তারা এখন আধুনিক আইন মানে। কি আধুনিক আইনটা কিভাবে বানিয়েছে? নারী পুরুষের সমানাধিকারের ভিত্তিতে। সে খ্রিস্টান ইউরোপে বলুন, আমেরিকা বলুন, ভারতে বলুন, নারী পুরুষের সমতার ভিত্তিতে আইন বানানো হয়েছে। ধর্মীয় আইন
এখন পৃথিবীর কোথাও নেই, শুধু মুসলিম দেশগুলো ছাড়া। সুতরাং ধর্মীয় আইনে কারা বেশি ভোগে? ভুক্তভোগী কারা? নারীরা। শরিয়া আইনে ভুক্তভোগী কারা? নারীরা। যেহেতু এই ধর্মীয় গোষ্ঠীর ভেতরে কোনো পরিবর্তন হয়নি, ধর্মীয় আইনের কোনো পরিবর্তন হয়নি, ধর্মকে ব্যক্তিগতভাবে রাখা হয়নি, একে রাষ্ট্রের ধর্ম করা হয়েছে, একে আইন ধর্মকে মেনে চলছে। সুতরাং যতদিন না সেকুলারিজম আসে, যতদিন না আইনকে ধর্মভিত্তিক না করে সমানাধিকার ভিত্তিক করা হবে, ততদিন মেয়েরা ভুগবে। যেহেতু ধর্ম মানেই হচ্ছে মিসোজিনি, নারী বিরোধী। সুতরাং শরিয়া আইন যারা আনতে চায় তাদেরকে আমি কোনোদিনই আধুনিক বলবো না, ভালো বলবো না। এটা সবসময় নারীদের জন্য হুমকি। আজকে কিছু নারী বাইরে বেরিয়ে এসছে, কারণ তাদের আর কোনো উপায় নেই, তাদের আর কোনো বাইরে মানে কোনো নিরাপদ দেশে চলে যাওয়ার কোনো ইয়ে নেই, সম্ভাবনা নেই, বা সেটা তারা পারছে না। তাই তারা রাস্তায় বেরিয়ে তারা প্রতিবাদ করছে। তারাও চাইছে মানুষ দেখুক যে আমরা তালিবানের রাজত্ব চাইছি না। সেইটা আমাদের খুব অ্যালার্ট হওয়া দরকার যে এই মেয়েগুলো অসহায়, এই মেয়েগুলোকে এখন নির্যাতন করা হবে, হত্যা করা হবে, আমাদের ওদের সাহায্য করতে হবে, ওদের কোনো নিরাপদ দেশে আশ্রয় দিতে হবে। এটা আমার মনে হয় সারা বিশ্বে এই যে বিষয়টি দাঁড়ালো, অনেক মানুষ, প্রথমে যেটা দিয়ে শুরু করলাম, অনেক মানুষ তারা তো আজকে একটা অন্যরকম চিন্তা ভাবনা করছেন তালিবানকে নিয়ে। তালিবানের যে মেইন স্ট্রিম বা তালিবানের সাথে এখন যেহেতু বিভিন্ন সরকার, বিশেষ করে আমেরিকান সরকার, তারা এখন এক টেবিলে বসতে বাধ্য হয়েছে। আমরা শুনছি বিভিন্ন সরকার ব্যাক চ্যানেল কথা বলছে তালিবানের সাথে। তালিবান যেহেতু ক্ষমতাশীল শাসন ক্ষমতা এই মুহূর্তে আফগানিস্তানে, অনেক রাষ্ট্রশক্তি তাদের সাথে এখন নেগোসিয়েশনে যাওয়ার চেষ্টা করছে। কারণ এই মুহূর্তে ইমিনেন্ট যুদ্ধ হবে কিনা আমরা সেটা জানি না, আবার নতুন করে সেখানে যুদ্ধের প্রবণতা আসবে কিনা। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে কিছু মানুষ যাদেরকে কোট আনকোট বলা হয় লিবারেল, তারা যে তালিবানের একটা নতুন চেহারাতে তারা মুগ্ধ হয়েছেন বলে বলছেন, তাদেরকে কি বলবো? তা আসলে ওই লিবারেল আমি দেখেছি এরা সবসময় ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের এক ধরনের সাপোর্ট করে। নিজেরা বলছে যে তারা নারী স্বাধীনতায় বিশ্বাস করে, হিউম্যান রাইটসে বিশ্বাস করে, কিন্তু ইসলামিক ফান্ডামেন্টালিস্ট বা ইসলামিক টেরোরিস্টদের প্রতি তাদের একটা সিম্প্যাথি আছে। হ্যাঁ, কেন সিম্প্যাথি আছে? তারা তো নারী বিরোধী লোক, এই ইসলামিক ফান্ডামেন্টালিস্টরা। তারা তো নারীর সমানাধিকার চায় না, তারা তো মানবাধিকার বিরোধী লোক। তাহলে কেন এই লিবারেল গোষ্ঠী, কেন এই ইসলামিক ফান্ডামেন্টালিস্ট যারা সপ্তম শতাব্দীর আইন আনতে চায় এই একবিংশ শতাব্দীতে, তাদেরকে অ্যাকসেপ্ট করে কিভাবে আমি জানি না। তবে আমি মনে করি যেহেতু তালিবানদের সঙ্গে এখন অন্যান্য পশ্চিমের দেশগুলো কথা বলছে, আমার মনে হয় তালিবানকে প্রেসার দেওয়া উচিত যে যেন শরিয়া আইন না আনে। যদি থাকে এই তালিবান যেভাবেই হোক, তাহলে অন্তত যদি সম্পর্ক রাখতে হয়, যদি বাণিজ্যের সম্পর্ক রাখতে হয়, যা কিছুই, যেন শরিয়া আইন না আনে, যেন মেয়েদের সম্পূর্ণ সমানাধিকার থাকে। আমি বলছি ইন্টারন্যাশনাল বয়কট, আন্তর্জাতিক বয়কট, রাষ্ট্রশক্তি বিভিন্ন দেশ আন্তর্জাতিক বয়কট উচিত আনটিল তারা গণতন্ত্র ওখানে মানে গণতন্ত্র না যদি শ্রদ্ধা না করে বা না নিয়ে আসে, তাহলে এটাই করা উচিত। কারণ যে তালিবান, যে নারী বিরোধী অপশক্তি, যে শরিয়া আইন চালু করতে চায়, তাদের সঙ্গে এক মানে কোন রকমের সম্পর্ক রাখবে অন্যান্য দেশগুলো, তাহলে এটা খুবই খারাপ হবে। তাহলে তারা আগের মতোই ওই কাজই করে যাবে, মেয়েদেরকে পাথর ছুঁড়ে হত্যা করবে, মেয়েদের স্কুল কলেজ বন্ধ করে দেবে। তাহলে এটাই বলতে চাইছি যে যেই দেশগুলি এই তালিবান শাসন ব্যবস্থার সাথে যোগাযোগ রাখবে বা স্বীকৃতি দেবে, যেহেতু এই শাসন ব্যবস্থাটা নারী বিদ্বেষী, মানে মিসোজিনিস্ট, সেহেতু তারাও সেই একই দোষী হবে। যদি আজকে আমেরিকা তালিবান ক্ষমতার সাথে তারা কোনো একটা জায়গায় আপোষ করে, আপনি বলছেন আপোষের কোনো জায়গা নেই, সব রাষ্ট্রশক্তির এক জায়গায় হয়ে এর বিরুদ্ধে লড়াই করা উচিত। একেবারেই বয়কট করতে হবে, স্বীকৃতি দিতে না, একেবারেই দেওয়া চলবে না। আর যদি দিতেই হয়, যদি তাদের প্রেসার মেনে এরা শরিয়া আইন বন্ধ করে, এরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্র চালায়। সেই যে আশাটা বা সেই চাওয়াটা কি আপনার মনে হয় রিয়েলিস্টিক? মানে তালিবান গণতান্ত্রিক পথে আসবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং নারীদের যে নারী সুরক্ষার কথা ছেড়েই দিলাম, আমি বলছি নারীদের যে অধিকার, সেই অধিকারটা প্রতিষ্ঠা করা যাবে তালিবান। আমি তো মনে করছি না তালিবান যতক্ষণ শরিয়া আইন চাইছে ততক্ষণ সম্ভব নয়। তাদের যদি বাধ্য করা হয় গণতন্ত্র আনতে এবং শরিয়া আইন ত্যাগ করতে এবং নারী পুরুষের সম্পূর্ণ সমানাধিকারের ব্যবস্থা করতে, তাহলে যদি পৃথিবীর অন্যান্য দেশ
এই আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক রাখে তাহলে ঠিক আছে, না হলে এই অবস্থায় নয়। যখন তালিবান, এবং সেটা তো দ্ব্যর্থহীন ভাষায় তালিবানের স্পোক্স পারসন বারবার এই কথাটা বলেছেন, যখনই তাদেরকে মহিলাদের সুরক্ষা এবং মহিলাদের স্বার্থ নিয়ে জিজ্ঞাসা করা হয়েছে, তালিবানের যারা মুখপাত্র রয়েছেন তারা বলছেন মহিলাদের সব রকমের স্বাধীনতা রয়েছে, কিন্তু সেই শরিয়া আইনের মধ্যে। এবার আপনি শরিয়া আইন মেয়েদের কোনো স্বাধীনতা দেয় না, তাহলে এটা আবার কি? মেয়েদের সব রকম স্বাধীনতা আছে কিন্তু শরিয়া আইনের মধ্যে। শরিয়া আইনই তো মেয়েদের স্বাধীনতা বিরোধী, এবং সেটাই এটা মূল তো হলো বিষয়, না। আপনি বলছেন সেই বিষয়টা হাইলাইট করা উচিত, সেটাই মূল বিষয়। হ্যাঁ, শরিয়া আইনই আমি বারবার দিচ্ছি। হ্যাঁ, এটা মেয়েদের সব রকমের স্বাধীনতা দেওয়া হবে, মানে কি স্বাধীনতা দেওয়া হবে? ঘরে থাকার স্বাধীনতা, স্বামীকে সেবা করার স্বাধীনতা, এবং যৌন দাসী হওয়ার স্বাধীনতা, সন্তান উৎপাদনের স্বাধীনতা, স্কুল কলেজে যাওয়ার এবং শিক্ষা স্বাস্থ্যের অধিকার থাকবে না, কারণ শরিয়া আইনে ওগুলো নেই। হ্যাঁ, স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার থাকবে না, কারণ শরিয়া আইনে নেই। তারা তো বলেই দিয়েছে শরিয়া আইন অনুযায়ী স্বাধীনতা পাবে। তাহলে কিসের স্বাধীনতা? এ তো দাসীর মানে দাসী বৃত্তি করার স্বাধীনতা না। সুতরাং আমরা জানি যে শরিয়া আইন কোন রকমের স্বাধীনতা দেয় না। আমরা তার প্রমাণ দেখেছি 90 দশকে কি করে মেয়েদের উপর নির্যাতন হয়েছে শরিয়া আইনের অধীনে। তো শরিয়া আইনটা তো পাল্টে যাচ্ছে না। শরিয়া আইন আপনি যখন বলছেন তাসলিমা, আপনি যখন বলছেন যে তালিবান, এই তালিবান মানে আপনার নিজের ব্যক্তিগতভাবে বিশ্বাস হয় না যে তালিবান নিজেদেরকে শুধরাতে পারে বা নতুন মোড়কে নতুন কোট আনকোট লিবারেল তালিবান পসিবল, কিন্তু সেখানে গিয়ে আবার কিছু চিত্র সামনে এসেছে আফগানিস্তান থেকে, যেখানে দেখা যাচ্ছে যে একটি মহিলা টেলিভিশনের সঞ্চালিকা তিনি স্টুডিওয়ে বসে আছেন তালিবানের স্পোক্স পার্সনের সামনে, তার মুখ কিন্তু হিজাবে ঢাকা নেই এবং তিনি প্রশ্ন করছেন, ইন্টারভিউ নেওয়া হচ্ছে, এবং এরকম অনেক মহিলা রিপোর্টার তারাও বাইরে গিয়ে রিপোর্ট করছেন। তাহলে এই জিনিসটাকে শুধুমাত্র একটা ইন্টারন্যাশনাল মিডিয়াকে একটা ধোঁয়া দেওয়ার জন্য একটা প্রপাগান্ডা বলে আপনি মনে করেন? এটাই তো সব চিত্র নয়। একজন তালিবান টেলিভিশনের সঞ্চালিকা, ওকে তো না বলা হয়েছে, তালিবান বলেছে আর যেন না আসে। সুতরাং এটাই তো চিত্র নয় যে একজন হিজাব ছাড়া তার ইন্টারভিউ নিচ্ছে। আমাদের সবটা দেখতে হবে। তো এখন কথা হচ্ছে যে আপনি বলছেন তালিবানরা কখনো ভালো হতে পারে না। ভালো হতে পারে, কিন্তু শরিয়া আইন যারা আনবে তারা নয়, তারা ভালো নয়। শরিয়া আইনের ভাবনাই ত্যাগ করতে হবে। নারীর স্বাধীনতা সম্পূর্ণ থাকতে হবে, তারপরেই তো আমি এই তালিবানকে ভালো বলবো। আসলে তালিবান ব্যাপারটা নয়, আফগানিস্তান যারাই শাসন করবে তারা যেন কোনো রকমের শরিয়া আইনের ভিত্তিতে শরিয়া আইন যেন জারি না করে, সেটাই আমাদের দেখতে হবে। শরিয়া আইন জারি করলে আমাদের বিরোধ করতেই হবে, যে কোনো ভাবেই এটা বন্ধ করতে হবে, কারণ আমরা জানি শরিয়া আইন কিভাবে মেয়েদেরকে হত্যা করে, নির্যাতন করে। এবং শুধু আফগানিস্তান নয়, পাকিস্তান, বাংলাদেশ এবং সমস্ত যারা মুসলিম দেশগুলো আছে, যারা এখনো ইসলামের আইন যেখানে বহাল আছে, তার মানেই নারী বিদ্বেষী আইন, সেগুলো যেন বিলুপ্ত করা হয় এবং গণতন্ত্র আনা হয় এবং নারী পুরুষের সমানাধিকার দেওয়া হয়। এই ব্যবস্থাটা করার জন্য চাপ দিতে হবে, কারণ হচ্ছে এরা, অথবা স্যাংশন চলতে হবে, কারণ ইউরোপ আমেরিকা এই দেশগুলোর সঙ্গে চমৎকার সম্পর্ক রাখে, যারা নারীকে নির্যাতন করে চলেছে ধর্মের নামে, অথবা ধর্মীয় আইন তাদের আছে যে আইনের দ্বারা নারী অত্যাচারিত হচ্ছে। অথচ এই সৌদি আরবের সঙ্গেই দেখুন না, আমেরিকা এবং অন্যান্য ইউরোপিয়ান দেশের কি ভালো সম্পর্ক। এইসব ত্যাগ করতে হবে। তাসলিমাদি, এই বিচারিতার জায়গাটা তো আমেরিকার দিক থেকেও থেকে যাচ্ছে। তারা সেই সব দেশগুলির সাথে, সৌদি আরবের সাথে যথেষ্ট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, স্ট্র্যাটেজিক রিলেশনশিপ যেটাকে বলা হয়। পাকিস্তানের সাথেও আমেরিকার একটা স্ট্র্যাটেজিক সম্পর্ক। আপনি এটা নিয়ে অনেক সরব হয়েছেন। আমি আপনার টুইটার টাইমলাইন দেখছিলাম, যেখানে আপনি লিখছেন তালিবান সেজ পাকিস্তান ইজ দেয়ার সেকেন্ড হোম, আই থট আফগানিস্তান ওয়াজ দেয়ার সেকেন্ড হোম, পাকিস্তান ইজ দি ফার্স্ট। এটা নিয়েও তো আপনার একটা খুব মানে সচেতন মন্তব্য রয়েছে। কারণ হচ্ছে এই তালিবানরা যখন আমেরিকান সোলজাররা ছিল আফগানিস্তানে, পাকিস্তানে আশ্রয় দিয়েছে এদের। শুধু তাই নয়, এই পাকিস্তানে প্রত্যেকটা মসজিদে এবং মাদ্রাসায় বাচ্চাদেরকে এই ছোটবেলা থেকেই শিক্ষা দেওয়া হয় যে তারা জিহাদ করবে, আফগানিস্তানে গিয়ে জিহাদ করবে। এই তালিবান যারা যুদ্ধ করেছে অথবা বিনা যুদ্ধে আফগানিস্তান জয় করেছে, এবার প্রচুর পাকিস্তানি সোলজার ছিল, পাকিস্তানি জিহাদি ছিল। সুতরাং পাকিস্তান এদের আশ্রয় স্থল। পাকিস্তানের সাহায্য ছাড়া তালিবানরাও এই আফগানিস্তানে যা করেছে তা করতে পারতো না। কি মনে হয়, যখন দক্ষিণ এশিয়ার কথা আমরা বলি, আর আফগানিস্তানে মানে দক্ষিণ এশিয়ার একেবারে দোরগোড়ায় এসে দাঁড়িয়ে আছে তালিবান। আমরা দেখলাম কালকে কি বিভৎস হত্যালীলা হলো, যেখানে দুটি সুইসাইড বম্ব হলো, মাল্টিপল সুইসাইড বম্বের খবর আছে, এতজন মানুষ তারা প্রাণ হারালেন।
সেখানে আমেরিকান সোলজাররাও প্রাণ হারিয়েছেন। এই যে 13 একটা জন। একটা একটা অচলাবস্থা, এই যে একটা হিংসার বাতাবরণ, পাশেই পাকিস্তান, তারপর ভারতবর্ষ, আছে বাংলাদেশ, আপনার নিজের দেশ, শঙ্কিত মনে হয় যে এইভাবে যদি ইসলামিক র্যাডিক্যালিজম ওখানে ডানা বাঁধে, সেটার একটা প্রভাব তো ওই পুরো দক্ষিণ এশিয়াতেই পড়বে। প্রভাব তো পড়েছেই। বাংলাদেশ তো অনেক, বাংলাদেশ তো প্রচন্ড আহ, এই ইসলামিক ফান্ডামেন্টালিজমের উপস্থিতি দেখছি। হেফাজত ইসলাম, দেখুন, আমি মানবতার জন্য লিখি, নারী স্বাধীনতার জন্য লিখি, এবং ইসলামের যেহেতু আমি সমালোচনা করেছিলাম, আজকে হুম। 27 বছর আমি দেশে ফিরতে পারি না, কোনো সরকারই আমাকে দেশে ফিরতে দেয় না। তাহলে আপনি বুঝুন, আমার আমার জীবনই তো প্রমাণ বাংলাদেশে বাংলা ধর্মান্ধতা কতটা বেড়েছে, মৌলবাদ কতটা ভয়ঙ্কর ভাবে বেড়েছে বাংলাদেশে। বাংলাদেশ থেকেও লোকেরা আফগানিস্তানে গিয়ে তালিবানের কাছ থেকে ট্রেনিং নিয়ে আসছে, ফিরছে বাংলাদেশে। বাংলাদেশে হুম। যদি তালিবানিয়া আম, ইয়ে আহ, ইয়ে, আন্দোলন হয়, মানে এই অপশক্তির আন্দোলন, যারা ক্ষমতা দখল করবে ঠিক আফগানিস্তানের মতো, আমি অবাক হব না, আমি অবাক হব না। কারণ তালিবান আসার পর সেই বাংলাদেশ, আশঙ্কাটা আপনারা কতটা বিশ্বাস করেন? সেটা কি সত্যি একটি আশঙ্কা যে এরকম হতে একটি পারে, হতে শক্তি পারে। বাংলাদেশে উঠে আসতে পারে? কারণ এই মুসলমানরা মনে করছে এটা মুসলমানের জয়। এটা তো মুসলমানের জয় নয়। মুসলমানদের মধ্যে আজকে অধিকাংশ মুসলমানই শরিয়া আইন মানে না, বা ইসলামী আইন মেনে জীবনযাপন করে না। হ্যাঁ, হুম। এটা তো এটা কিন্তু এটা মাদ্রাসা মসজিদ যদি প্রচুর বেড়ে যায় এবং ওখানে যদি মগজ ধোলাই হয় ইসলাম দিয়ে, তাহলে বাচ্চা শিশু থেকেই যারা মগজ ধোলাই হয়ে বড় হচ্ছে না, ওরা জিহাদি হয়। এদের হুম। এদের সামনে এদের কোনো বিজ্ঞান শিক্ষা দেওয়া হয়নি, এদের কোনো মানবতার শিক্ষা দেওয়া হয়নি। এরা যা পেয়েছে শিক্ষা সব মাদ্রাসা মসজিদ থেকে জিহাদি টিচার দ্বারা জিহাদি হওয়ার শিক্ষা। এটা হুম। পাকিস্তানেও যা হয়েছে, বাংলাদেশেও তা হয়েছে। বাংলাদেশে আমি যখন ছিলাম সেই 70 দশকে, 80 দশকে অনেক বেটার হুম। পরিস্থিতি ছিল। এখন 90 দশকের মাঝামাঝি থেকে শুরু হয়েছে ইসলামী আহ আপনি বলছেন আপনি ইসলামিক যে সময় ছেড়ে ফান্ডামেন্টালিজম। এসেছেন দেশ, সেখান থেকে আজকের আজকের সিচুয়েশন আরো অনেক বেশি খারাপ হয়েছে, অনেক নিচু তলায় গেছে। অনেক 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 বেশি খারাপ, অনেক বেশি খারাপ। আজকে আমার সময় কেউ হিজাব বোরখা পরতো না, এখন হিজাব বোরখা হুম। ছাড়া আপনি লোক পাবেন না। এখন মেডিকেল কলেজে আমরা যারা পড়ে, আমি যখন পড়েছি, এইরকম হুম। দাড়ি টুপিওয়ালা লোক ছিল না। এখন সবাই সবাই মসজিদে যাচ্ছে, ডাক্তার, হুম। ইঞ্জিনিয়ার, কেউ বাদ নেই। তো এই যে একটা ভয়ঙ্কর পরিবর্তন হয়ে গেছে তাহলে আপনি বাংলাদেশে। বলছেন ডাক্তার, ইঞ্জিনিয়ার তারা মসজিদে যাচ্ছেন, তারা তাদের ধর্ম চর্চা করছেন, সেটা করতেই পারে, কিন্তু সেটা যদি র্যাডিক্যাল হয়, বা তাহলে কি শিক্ষার আলোকে শিক্ষিত হয়েও র্যাডিক্যাল যে ভাবধারা, সেটাও, এই দুটো তো কি করে না, এক হচ্ছে? আপনি র্যাডিক্যাল তো বললেন আর শিক্ষা আকাশ খুব থেকে, দরকার। র্যাডিক্যালিজম তো আকাশ থেকে পড়ে না। আপনি ধর্ম হুম। মানতে 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 মানতেই এক সময় আপনি র্যাডিক্যাল হবেন। এই যে আপনি ধরুন, যাদের কথাই, এই যে বাংলাদেশে একটা ক্যাফেতে যে জিহাদিরা আক্রমণ করেছিল, মনে আছে? সবাইকে গলা অলি কেটে আর্টিসান ক্যাফে, ফেলেছিল। হ্যাঁ। একজন হলি আর্টিজান, একটা মেয়ে ছিল, এই ভারতের একটা মেয়ে ছিল, ওকেও মেরে ফেলেছে। এখন কথা হচ্ছে, ওরা কারা? ওরা ছিল ইউনিভার্সিটিতে পড়া ছেলে, কিন্তু ওদের কি ছিল বিষয়টা? ওরা ছোটবেলা থেকে নামাজ পড়তো, কোরআন পড়তো, ওরা ধর্মের প্রতি প্রচন্ড আকর্ষণ ছিল ওদের। তারপর এটাকে সুযোগ নেয় জিহাদিরা। ওরা লক্ষ্য করে কোন আহ গরিব ঘর থেকে নেয় না, খুব শিক্ষিত, বুদ্ধিমান, ধনী লোকের হুম। ছেলেদের, যারা খুব ধর্ম পালন করে, এদেরকে মগজ ধোলাই করতে সুবিধে হয়। যে হ্যাঁ, তুমি যদি বিধর্মীকে মারো, হত্যা করো, গলা কেটে ফেলো, তাহলে তুমি কোন রকম বিচার ছাড়াই তুমি জান্নাতে পৌঁছে যাবে। তারা সত্যি মগজ ধোলাই করার পর তারা জিহাদে নেমে যায়। এই যে যারা তালিবান, আইসিস বলুন, বোকো হারাম বলুন, আল শাবাব, যত ইসলামিক টেররিস্ট অর্গানাইজেশন আছে, এরা কেন করছে? এদেরকে বলা হয়েছে, মগজ ধোলাই করানো হয়েছে এই বলে, যে তোমরা হুম। যদি মারো, যারা কাফের তাদেরকে মারো, নাস্তিক যারা তাদেরকে মেরে ফেলো, বিধর্মীকে মেরে ফেলো, তাহলে তোমরা বিনা বিচারে তোমরা জান্নাতে পৌঁছে যাবে। আদারওয়াইজ ইসলামের একটা, ইসলাম, ক্রিশ্চিয়ানিটি, জুডাইজমের তো একই রকমের গল্প। আসলে ইসলাম তো ওই জুডাইজম আর ক্রিশ্চিয়ানিটি থেকে নিয়েছে, সবই সবই কপি করা। ঠিক। ওখানে হুম। আছে যে আহ একেবারে হাসরের মাঠে, শেষ লাস্ট জাজমেন্ট ডেতে বিচার হবে সবার। এখন এই ছেলেরা ভাবে আমরা তো অনেক পাপ টাপ করেছি, আমাদের বিচারে আমরা হয়তো জান্নাতে যেতেও পারবো না।
বেহেশতে যেতেও পারবো না। কিন্তু আমরা যদি বিধর্মীকে মেরে ফেলি তাহলে আমরা বিনা বিচারে চলে যেতে পারবো। এই লোভটা দেখানো হয় ওদের এইসব জিহাদের নামে। জিহাদ তাসলিমাদি, যে কথাটা আপনি বললেন, আমরা বাংলাদেশ নিয়ে কথা বললাম, আপনি বলছেন আপনার নিজের মাতৃভূমি, সেখানেও সেখানকার পরিস্থিতি নিয়ে আপনি এখন শঙ্কিত, এবং আপনি বলছেন হ্যাঁ, আপনি যে সময় ঘর ছেড়ে এসেছেন তার থেকেও বাজে অবস্থান এই মুহূর্তে রয়েছে অন গ্রাউন্ড সিচুয়েশন। সেই দিক থেকে দাঁড়িয়ে মানে রেসপন্সিবিলিটি কার? সেটা কি রাজনৈতিক নেতা নেত্রী যারা রয়েছেন তাদের রেসপন্সিবিলিটি আজকে এই জায়গায় নিয়ে আসার জন্য আপনি মনে করেন, নাকি সরকার। সমাজ ব্যবস্থাতে হ্যাঁ সরকার, রাজনৈতিক নেতারা তারা বেশি রেসপন্সিবল, নাকি আপনার মনে হয় সেসব বুদ্ধিজীবী যারা অনেক সময় রাজনৈতিক সুযোগ সুবিধার উপর বেস করে তাদের নিজেদের একটা স্টান্স তৈরি করেন? কারণ সবসময় বুদ্ধিজীবীদের রোলটা খুব ইম্পর্টেন্ট। সেটাকে আপনি কিভাবে এই মুহূর্তে দেখছেন? শুধুমাত্র সরকারের দোষ, সরকার অ্যাকশন নেয়নি, সরকার ধর্মটাকে ব্যবহার করেছে, সুতরাং এই মৌলবাদকে বাড়তে দিয়েছে, তাতে তার ভোটের সুবিধে হবে। আর বুদ্ধিজীবীরা মুখ বুজে রয়েছে, কারণ সরকারের সাহায্য পেয়েছে, চাটুকারিতা করলে, মুখ বুজে থাকলে বেশ উপঢৌকন মেলে, পুরস্কার মেলে। বুদ্ধিজীবীদের চরিত্র নষ্ট হয়ে গেছে। একটা সমাজ নষ্ট হয়ে যায় যখন বুদ্ধিজীবীদের চরিত্র নষ্ট হয়ে যায়। আমরা জানি সরকারের চরিত্র অনেক সময় নষ্ট হয়, মৌলবাদীদের চরিত্র নষ্টই, কিন্তু বুদ্ধিজীবীরা যখন নষ্ট হয় তখন সমাজের বাকি কিছু থাকে না, সমাজে আশা করা। এটা কি সত্য শুধুমাত্র বাংলাদেশের জন্য, না আপনি যা ভারতবর্ষে এই মুহূর্তে দেখছেন বা পশ্চিমবঙ্গ নিয়ে যদি আমরা কথা বলি? আমি যখন পশ্চিমবঙ্গ থেকে যখন আমাকে তাড়িয়ে দেওয়া হলো, দেখুন বাংলাদেশে আমাকে যেতে দেয় না আজকে 27 বছর। যাই হোক, আমি ইউরোপের নাগরিক, ইউরোপে ছিলাম, কিন্তু আমি বাংলার টানে, প্রাণের টানে আমি দেশে ফিরতে চেয়েছি, দেয় না। সুতরাং পশ্চিমবঙ্গে আমি বাস করছিলাম। পশ্চিমবঙ্গে আমার একজন বাঙালি লেখকের সবসময় ভালো লাগে একটা বাঙালি পরিবেশে থাকতে। সেইখানে আমি লিখছিলাম, আমি মানে বাংলা সংস্কৃতির মধ্যে বাংলা সাহিত্যিকদের সঙ্গে এসব পরিবেশে চমৎকার ছিলাম। কিন্তু আমাকে রাজনৈতিক কারণে বের করে দেওয়া হলো। কজন বুদ্ধিজীবী প্রতিবাদ করেছে যে একটা মেয়ে, যাকে একটা বাঙালি লেখক যাকে নিজের দেশে যেতে দেয় না, সেখানে বাংলায় ও আছে, এক বাংলায় পারছে না বলে আরেক বাংলায় আছে, দ্বিতীয় মানে পশ্চিমবঙ্গ তো আমার সেকেন্ড হোম বলা চলে, সেইখানে আমি আছি। আমি কোনো মানুষ খুন করিনি, আমি কারো আমি কোনো অন্যায় করিনি, কাউকে নির্যাতন করিনি, কিছুই করিনি, আমি মানবতার জন্য লিখছি। সেই আমাকে যখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, কজন বুদ্ধিজীবী প্রতিবাদ করেছে? আসলে বুদ্ধিজীবীরা কিছু ছিলই আমাকে বের করার পেছনে, ওই সরকারের সঙ্গে ছিল, কারণ ওই সময় সিপিএম সরকারের সঙ্গে কিছু। সেই সময় সরকার পরিবর্তন হয়েছে, সেই সময়ের একটা সময় পরিবর্তন হয়েছে। বিগত 3 টার্ম ধরে আমরা দেখলাম নতুন সরকার পশ্চিমবঙ্গের বুকে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। কখনো কি কথা হয়েছে, কখনো কি বলার চেষ্টা করেছেন, কখনো কি অনেক বলার চেষ্টা করেছি, তিনি মানবেন না, তিনি আমাকে ঢুকতে দেবেন না। তিনি সিপিএম কে ঘৃণা করেন বা সিপিএম এর অনেক কিছু মানেন না, কিন্তু সিপিএম এর এই তসলিমা তাড়ানো ব্যাপারটা উনি মেনে নিয়েছেন, তাই তসলিমা বিতরণটা তার পছন্দ হয়েছে, সুতরাং তিনি আমাকে ঢুকতে দেবেন না। আমি দেখেছি, দেখুন আমাকে খালেদা সরকার বাংলাদেশ থেকে বের করেছে, তারপর তত্ত্বাবধায়ক সরকার এলো, খালেদা সরকার একটা অনুসরণ করলো, পদাঙ্ক অনুসরণ করলো। তারপর হাসিনা সরকার এলো, হাসিনা সরকারও খালেদা সরকারের পদাঙ্ক অনুসরণ করলো। কিন্তু মানে কি, যদি কারো লেভেল এটে যায় যে ও ইসলামের বিপক্ষে কথা বলেছে বা ইসলামের সমালোচনা করেছে, আমি যে ইসলামী ডগমার সমালোচনা করেছি, বা দেখুন কেউ যদি ইসলাম ধর্ম মানে, আমার তো কোনো আপত্তি নেই। আমার কথা হচ্ছে তুমি রাষ্ট্রে, সমাজে ইসলামটাকে আরোপ করো না, হ্যাঁ, শিক্ষায় আরোপ করো না। তুমি মানুষের নারী পুরুষের সমানাধিকার থাকে, যেন মানবাধিকার যেন থাকে, বাক স্বাধীনতা থাকে। তারপরে মানুষ ইসলাম ধর্ম পালন করুক, হিন্দু ধর্ম পালন করুক, নাস্তিক হোক, কোনো তো অসুবিধে নেই, এগুলো ব্যক্তিগত ব্যাপার। ধর্ম এবং ধর্ম মানা এবং না মানা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এইটা বলেছি বলে আমি সমস্ত পলিটিক্যাল পার্টির শত্রু হয়ে গেলাম। বাংলাদেশে যা ঘটেছে আমার জীবনে, বাংলাদেশ যা করেছে আমাকে, পশ্চিমবঙ্গ একই ব্যাপার করেছে। তাহলে বুঝুন আমরা আফগানিস্তানের থেকে কতটা পিছিয়ে আছি। ধর্ম যদি এত বড় ব্যাপার হয়ে যায়, বাক স্বাধীনতা বন্ধ করে দেয়, মানুষের কোথাও থিতু হওয়ার স্বাধীনতা বন্ধ করে দেয়, কোথাও বাস করার স্বাধীনতা বন্ধ করে যায়, ফ্রিডম অফ মুভমেন্ট বন্ধ করে। আমরা কিন্তু আফগানিস্তানটা তো আমরা খুব ক্রুড ভাবে আমরা দেখছি ওগুলো কি ঘটছে, কিন্তু উপমহাদেশের অনেক দেশেই কিন্তু খুব আড়ালে ঘটছে ওই ব্যাপারগুলোই। বাক স্বাধীনতাহীনতা আছে,
নারী নারী নির্যাতন আছে না, আছে। এবং সেটা আপনি বলছেন দুটো দেশেই কনস্ট্যান্ট। এখন আমি বেশি আশঙ্কা করছি আফগানিস্তান, তারপর আর পাকিস্তান, বাংলাদেশ এবং অন্যান্য মুসলিম দেশ তো আছেই। এই মুহূর্তে ভারতবর্ষে আপনি যখন থাকছেন এবং ভারতবর্ষের সরকার এই মুহূর্তে আপনাকে, মোদী সরকার বলা চলে, তারা সেই সাপোর্ট দিচ্ছেন, আপনি রয়েছেন, এখনো কি আশঙ্কা বোধ করেন ভারতবর্ষে থাকতে? এখনো কি ইসলামিক রাডিক্যাল মৌলবাদী তাদের থেকে আপনার একটা আশঙ্কা এখনো রয়েছে, এত বছর পরেও রয়েছে? দেখুন, আমি খুবই কৃতজ্ঞ। আমি তো বহুদিন থেকে থাকছি, 2004 সাল থেকে অনেক সরকারি এসেছে। তো সব সরকারি কিছু, তো আমি পশ্চিমবঙ্গ থেকে তো বিতাড়িত হয়েছি। তারপরে একটা সময় আমি ভারতবর্ষে থাকারও অনুমতি পাইনি, দীর্ঘ একটা সময় আমাকে বাইরে থাকতে হয়েছে, কিন্তু আবার আমি ফিরেছি দেশে, এই দেশে 2011 সালে। 2008 থেকে আমাকে বের করে দেওয়া হয়েছিল, 2011 থেকে আমি আবার থাকতে শুরু করেছি। আমি খুবই কৃতজ্ঞ যে সরকার আমাকে এখানে বাস করার অনুমতি দিচ্ছেন। 1 বছর করে করে আমাকে রিনিউ করতে হয়, যদিও আমি আশা করছি যে আমি যতদিন বাঁচি ততদিন ভারতবর্ষেই থেকে যেতে পারবো, কারণ ভারতবর্ষ অনেকটাই আমার দেশের মতো। এই জন্য আমি একটা দেশ বোধ করি। একজন লেখক যদি মনে করে সবসময় আমি যেখানে আছি সেটা আউটসাইডার, আমি সমাজের কেউ নই, তাহলে কিন্তু লিখতে পারবে না মন দিয়ে। আমি লিখতে পারছি, আমি ভালো আছি। মানে যে কোনো দিন আপনাকে যদি বলা হয় আপনি ইউরোপে গিয়ে বসবাস করুন, আপনি সেটাকে ছেড়ে দিয়ে আপনি ভারতবর্ষে থাকতে বেশি কমফোর্টেবল ফিল করবেন? আমি তো করছি। এখন আমাকে যদি ভিসা কোনোদিন না বন্ধ করে দেওয়া হয়, তাহলে তো আমাকে চলে যেতেই হবে। কোথায় যাব আমি জানি না, আর কোথাও তো আমার জায়গা নেই, যেতে হবে। আমার তো ইউরোপিয়ান পাসপোর্ট, ইউরোপিয়ান আপনি বললেন, আমি খুব কিউরিয়াস, আপনি বললেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনেকবার আর্জি গেছে, নতুন করে জানিয়েছেন? বিগত কবে শেষ জানালেন? কোনো কথা হয়েছে? কোনো অনেকবার জানিয়েছি। উনি ক্ষমতায় আসার পর, তিনি ভোটে জেতার পর আমি অনেকবার জানিয়েছি। পুরোপুরি বুঝে গেছি, যা দেখেছি, শুনেছি, বুঝেছি। তিনি আমাকে ঢুকতে দেবেন না। আমার যে একটা মেগা সিরিয়াল হচ্ছিল, ওটাই তো তিনি হোর্ডিং টোডিং নামিয়ে ইয়েকে আকাশ আট করছিল, ওদের থ্রেট করে, ওদের অফিস টফিস ভেঙে চুরে বলে দিয়েছে যে খবরদার আমার মেগা সিরিয়াল যেন দেখানো না হয়। আসলে হোর্ডিং গুলোই ছিল কি, ওরা বিজ্ঞাপন এরকম ভাবে করেছিল যে তসলিমা বলছে আমি আসছি কলকাতায়। আমি আসছি ব্যক্তিগতভাবে, আমি আসছি না শারীরিক ভাবে, আমার মেগা সিরিয়াল আসছে। যাই হোক, আমার গল্প আসছে, কিন্তু ভয় পেয়ে গেলেন উনি, ভেবেছেন যে আমি আসছি, বাস সমস্ত হোর্ডিং খুলে নিলেন এবং আমার দুঃসবাস 100 এপিসোড হয়ে গিয়েছিল, বন্ধ করে দিলেন। তো আবার নির্বাসন নামে আমার একটা বই ছিল, সেটারও ইনগরেশন ছিল বইমেলায়, সেটাও উনি বন্ধ করে দিলেন তার কথায়। মানে আমার কোনো কিছু লেখালেখি চলতে পারবে না, কোনো বই বেরোতে পারবে না। আমার বই যারা বের করে তারা খুব ভয়ে বের করে, এবং যারা বিক্রি করে তারা লুকিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ে ওগুলো লুকিয়ে বিক্রি করে। একটা আছে মুসলিম ফান্ডামেন্টালিস্টের ভয়। বলছেন, আপনি যে পরিস্থিতিটা এই মুহূর্তে ব্যাখ্যা করছেন, ডিসক্রাইব করছেন, তাহলে আপনি বলছেন যে এটা একটা 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 আধুনিকতার মোড়কে, একটা লিবারাল সমাজের মোড়কে বাংলাদেশে হচ্ছে বা পশ্চিমবঙ্গে হচ্ছে, আর সেটা অনেকটা ক্রূর ভাবে আফগানিস্তানে হচ্ছে। দুটোর মধ্যে খুব একটা পার্থক্য খুঁজে পাচ্ছেন না? পার্থক্য তো আছেই অবশ্যই। এখানে তো কেউ কাউকে, আমি এই যে আমাকে বের করে দিয়েছে দেশ থেকে, বা বের করে দিয়েছে রাজ্য থেকে, বই ব্যান করছে, কিন্তু এখনো ভালো যে এখনো আমাকে ওই ওই মাটির তলায় পুঁতে পাথর ছুঁড়ে মেরে ফেলেনি। এইটুকু তো অন্তত ভালো। এখন কথা হচ্ছে যে আমরা ওইটুকু ভালোর জন্য, আমরা মেয়েরা ওইটুকু যেখানে না হচ্ছে সেটাকেই স্বর্গ বলে ভাবছি, এবং মানে নিরাপদ জায়গা বলে ভাবছি। মানে আমরা এতই এতই আমাদের পিঠ থেকে গেছে, এতই আমরা নির্যাতিত, সামান্য যদি একটু শ্বাস নিতে পারি সেটাকেই আমরা ভাবি যে বাহ, এটা তো চমৎকার জায়গা। এই এখন আমরা আমাদের প্যারামিটারটা খুব ক্ষুদ্র। হ্যাঁ, এখন আমাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে আর কোন জায়গাকে যেন আফগানিস্তান হতে না দেওয়া হয়। পাকিস্তান, বাংলাদেশ, ভারতবর্ষ চারদিকে এই ফান্ডামেন্টালিস্ট দেশগুলো দ্বারা আবৃত, মানে ঘিরে আছে। সুতরাং আমি এই ভারতবর্ষ যে এতকাল ধরে গণতন্ত্র টিকিয়ে রাখছে, এতকাল ধরে একটা নারী পুরুষের অধিকার সমান আছে এমন একটা আইন টিকিয়ে রাখছে, এখনো মুসলিম গোষ্ঠী ছাড়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের জন্য একটা আধুনিক আইন আছে। এইসব আইন চলে গিয়ে যেন ধর্মীয় আইন না চলে আসে। হ্যাঁ, না, আফগানিস্তানে ধর্মীয় আইন আছে, আমরাও ধর্মীয় আইন চাই, এই আওয়াজ যেন
কেউ না দেয়, বরং এটার বিরুদ্ধে তসলিমাদি, এটার বিরুদ্ধে আপনি যেমন সোচ্চার হচ্ছেন, ইসলামিক র্যাডিক্যালিজমের বিরুদ্ধে আপনি সোচ্চার হচ্ছেন, বারবার বিভিন্ন পত্রপত্রিকায় লিখছেন, সোশ্যাল মিডিয়াতে লিখছেন, ঠিক তেমন ভাবেই বিগত কয়েক বছরে ভারতবর্ষে যেটা দেখা যাচ্ছে যে একটা হিন্দু র্যাডিক্যাল, একটা হিন্দু এক্সট্রিম রাইট ফ্রিঞ্জ, খুব ক্ষুদ্র, কিন্তু তারাও মেইন স্ট্রিমে আসার চেষ্টা করছে বলে অনেকে অভিযোগ করছেন। যখন তারা এই জিনিসগুলো করছেন, সেটার বিরুদ্ধেও কি আপনি সমানভাবে প্রতিবাদ বা প্রতিরোধ করবেন? কিন্তু আপনি, হ্যাঁ, সমানভাবে আমি প্রতিরোধ করি, আমি প্রতিবাদ করি, কিন্তু আপনি এই হিন্দু র্যাডিক্যাল গোষ্ঠীর সঙ্গে এত বড় সারা পৃথিবীতে এত শক্তিশালী ইসলামিক টেরোরিজম বা ইসলামিক ফান্ডামেন্টালিজম বা জিহাদি, এদের সঙ্গে তুলনা করা যায় না। কিন্তু তুলনা করলে বরং ওই জিহাদ, এই যে মুসলিমদের এই জিহাদি আন্দোলন বা এই যে টেরোরিজম বা ফান্ডামেন্টালিজমকে, এদেরকে খুব ছোট করে দেখা হয়, এদের ভয়াবহতাটাকে মনে হয় দেখা হয় না ঠিক মতো, ছোট করে দেখানো হয়। হ্যাঁ, কারণ হিন্দু ফান্ডামেন্টালিজম আছে, খ্রিস্টান ফান্ডামেন্টালিজমও আছে, জুইশ ফান্ডামেন্টালিজমও আছে, কিন্তু সেটার সঙ্গে জিহাদের কোনো, ইসলামিক জিহাদিজমের কোনো তুলনা হয় না। ওরা ভয়ঙ্কর, ওরা পৃথিবীকে গ্রাস করে নিচ্ছে। দেখুন, হিন্দু ফান্ডামেন্টালিস্টরা চাইবে যে ভারতকে হিন্দু রাষ্ট্র করা বড় জোর। আর জিহাদিরা কি চাইছে? জিহাদিরা চাইছে সমগ্র বিশ্বকে যেন দারুল ইসলাম করা হয়, ল্যান্ড অফ ইসলাম। তারপর তারা কি করবে? যত নাস্তিক আছে আমার মতো, যত বিধর্মী আছে, সবকে মেরে ফেলবে। তারপর শুধু মুসলমানের, পৃথিবীটা মুসলমানের হবে এবং মুসলমানের শরিয়া আইন থাকবে। মানে একটা ভয়ঙ্কর ওরা একটা স্বপ্নকে টার্গেট করে এগিয়ে যাচ্ছে। আপনি গতকাল টুইটারে লিখেছেন, আমি আসছি, গতকাল টুইটারে লিখেছেন, দেওবন্দিজ আর নট এনগেজড ইন টেররিজম ইন ইন্ডিয়া, বাট সাম টেররিস্ট অর্গানাইজেশনস আউটসাইড ইন্ডিয়া আর ইন্সপায়ার্ড বাই দেওবন্দি আইডিয়াস। এটাকে নিয়ে যদি একটুখানি ব্যাখ্যা। হ্যাঁ, তালিবানরা তো দেওবন্দি আইডিয়াস মানে একেবারে আক্ষরিক অর্থে মেনে নেয় কোরআন হাদিস, না? কারণ এখন তো আক্ষরিক মানে সব যদি আমরা মেনে নিই, কোরআনে যা লেখা আছে, তাহলে তো সম্ভব নয় এই একবিংশ শতাব্দীতে চলা। তারপর ধরুন হেফাজতে ইসলাম বাংলাদেশে, তারা এখন বিরাট সংখ্যক। জামাতে ইসলামী চলে গেছে, এখন হেফাজতে ইসলামী এক ধরনের রাজত্ব করছে। তাদেরকে তোয়াজ করে চলতে হয়, তাদেরকে প্রচুর টাকা, প্রচুর জমি এসব দিয়ে, প্রচুর অনুদান দিয়ে হাসিনাকে গদিতে থাকতে হয়। তার মানে কত বড় শক্তিশালী ওরা। আজকে ওরা যদি চায়, লক্ষ লক্ষ, আজকে যদি হাসিনার আওয়ামী লীগ যদি মিছিলের ডাক দেয়, যা লোক হবে তার চেয়ে 100 গুণ 200 গুণ বেশি হবে হেফাজতে ইসলামী। হেফাজতে ইসলামী কোত্থেকে এসেছে? আহমদ শফি নামে এক লোক, সে দেওবন্দ থেকে পড়াশোনা করে গিয়ে চট্টগ্রামে হাটহাজারী মাদ্রাসা করেছে দেওবন্দের আদলে, দেওবন্দি মাদ্রাসার আদলে, এবং এভাবেই তারা একটা র্যাডিক্যাল গোষ্ঠী হয়ে উঠেছে। এখন ওরাই তো সব রকমের ধরুন বিরাট থ্রেট করছে, তারা ওয়াজ করছে, মানুষকে মগজ ধোলাই করছে, দেশকে পুরোপুরি ইসলামী আইনের আওতায় আনার জন্য প্রেসার দিচ্ছে সরকারকে, না? আজকে হাসিনা সরকার তাদেরকে টাকা পয়সা দিচ্ছে, জমি জমা দিচ্ছে, এই জন্য হাসিনা বসে আছে। না হলে ইসলামে নারীর নেতৃত্ব নিষিদ্ধ বলে হাসিনাকে তাড়িয়ে কিন্তু তারা যে কোনো সময় ঢুকে যাবে। এখন তালিবান এসে গেছে, তাদের শক্তি অনেক বেশি বেড়ে গেছে। তালিবানও ওই দেওবন্দি শিক্ষায় শিক্ষিত। আমাদের অনেক দর্শক এই মুহূর্তে লাইনে রয়েছেন। তসলিমা দি, আপনাকে অনেকদিন পর, অনেকে বলছেন টিভির পর্দায় বা ইন্টারভিউ এর জন্য দেখা গেছে, সেই জন্য তারা লিখেছেন, একজন লিখেছেন, তসলিমা দি অনেকদিন পর আপনাকে টিভির পর্দায় দেখলাম, আপনি যেখানেই আসেন আশা করি ভালো আছেন, সুতরাং আপনাকে শুভেচ্ছা জানাচ্ছেন। আরেকজন দর্শক রয়েছেন, অরিন্দম, লিখছেন, তালিবানরা বলছে মহিলাদের স্বাধীনতা থাকবে, ভয় নেই, একধারে আবার বলছে সারিয়া ল হবে, এই ব্যাপারটা দ্বিচারিতা, সেটা নিয়ে তসলিমা দি অবশ্যই বলেছেন। অরিন্দম লিখেছে, কিছু মিডিয়া লিখছে তালিবান 2.0, এটা মজার বিষয়, তালিবানের আবার 1, 2, 3 আছে নাকি? তসলিমা দি, আপনি গতকাল টুইট করেছেন, এটা দিয়ে আমরা একটু, আমাদের সময় সংক্ষিপ্ত শেষ, আপনি লিখেছেন, তালিবান আর ডিফারেন্ট দিস টাইম, দে আর ওয়ার্স দ্যান বিফোর। হ্যাঁ, কারণ এখন তারা অনেক শক্তিশালী, এখন তাদের হাতে সব আধুনিক অস্ত্র, এবং তারা ঘোষণা দিয়েছে তারা শরিয়া আইন আনবে এবং তাদের হাতে অস্ত্র। পাকিস্তান তাদের পক্ষে, চীন তাদের পক্ষে, তারা অনেক বেশি ওয়ার্স হবে এখন। আপনার আরেকজন ফ্যান, তিনি লিখছেন, প্রণাম নিও প্রিয়তমা। ধ্রুবেশ্বর প্রামাণিক লিখেছেন, তসলিমা দি আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। বিদ্রোহী কণ্ঠ লিখছেন, ভালোবাসা নিও।
ফিরোজ টিভি কে একটু কন্ট্রোভার্সিয়াল, আমি তাও এটা চালাবো। উনি লিখছেন তুমি নিষিদ্ধ নারী। নিষিদ্ধ তো বটেই, বাংলাদেশে উনি নিষিদ্ধ। এবং আজকে তিনি লিখছেন, তিনি তাসলিমাদি যেমন বললেন যে পশ্চিমবঙ্গেও তাকে নিষিদ্ধ বারবার। যদি যারা নিষিদ্ধ করে দোষী তারা, যে নারী মানবতার কথা লিখছে তাকে যদি তুমি নিষিদ্ধ করো, দোষ তোমার, দোষ সেই নারীর নয়। নিশ্চয়ই। আরেকজন লিখছেন, বিদ্রোহী কণ্ঠ লিখছে তুমি অগ্নিকুণ্ডা, নারী মুক্তির দিশা। আর কে অনেক এসেছেন? ধন্যবাদ। এরকম অনেক মানুষ রয়েছেন। পূর্ণা বিশ্বাস লিখছেন অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। অনেকেই রয়েছেন লাইনে, শুভেচ্ছা এবং আপনাদের। অনেকে 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 আপনাকে ক্রিটিসাইজও করছেন। আমি সেটাও দর্শকদের জানিয়ে রাখি, সেগুলো হয়তো এটাই হচ্ছে তাসলিমা নাসরিন। উনি যখনই আসেন বিবাদের মধ্যেই থাকেন, কন্ট্রোভার্সিয়াল চরিত্র, কিন্তু কখনো না না না, তাসলিমা কন্ট্রোভার্সিয়াল নাসরিন। চরিত্র বলবেন না, আমি যা সত্য তা বলি। মানুষ নিশ্চয়ই কন্ট্রোভার্সি করে। নিশ্চয়ই নিশ্চয়ই হ্যাঁ, নিশ্চয়ই, এখন কথা কিন্তু হচ্ছে আমি যে কথাটা বলছি এটা সবাই মেনে নেবে না। এখন সবাই যদি মেনে নেয়, আমি এমন যদি কথা বলি, তাহলে ও কথা বলার মানেটা কি? আমি ঠিক এমন ঠিক। একটা প্রগতির কথা বলবো যা সবাই মানতে পারবে না, তারা বিতর্ক করবে। তার মানে এই নয় যে আমি যে আপনি কন্ট্রোভার্সিয়াল, বিতর্কিত, আমি তার মানে বিতর্কিত এই নয় যে নয়। আপনি বিতর্কিত চরিত্র। কিন্তু মজার বিষয় যেটা, সেটা হলো যে তাসলিমা নাসরিন বিতর্কের মধ্যে থাকলেও তিনি বলছেন তিনি নিজে বিতর্কিত নন, কিন্তু এই এত বিতর্কের মাঝখানেও বিতর্ক তাসলিমা নাসরিন কিন্তু। সৃষ্টি করে মানুষেরা না। হ্যাঁ, কিন্তু এত বিতর্কের মাঝখানেও তাসলিমা নাসরিন কিন্তু তার যে স্বাধীন বক্তব্য সেটা থেকে কখনো সরে আসেন না। তিনি সবসময় অকপট। তিনি আমরা যে প্রোগ্রামটা আজকে করছি আনকাট তাসলিমা নাসরিন, অকপট এবং সবসময় সাহসের সাথে তিনি তার বক্তব্য রাখেন। এবং তার ফলে তাকে জীবনে অনেক অনেক কিছুই তাকে সহ্য করতে হচ্ছে। তিনি বলেন 27 বছর ধরে বাড়ির বাইরে, এবং এর থেকে বড় যন্ত্রণা কি হতে পারে। অবশ্যই তাসলিমাদি, শেষ করার আগে প্রথমেই বলি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের আজ তাক বাংলা দর্শকদের সাথে আজকে ইন্টারাকশন করার জন্য। শেষ করার আগে একটা প্রশ্ন নিয়ে করবো, কারণ আপনি এটা নিয়ে আবার একটা কলম লিখেছেন। গতকালকে আমরা দেখলাম পশ্চিমবঙ্গে আপনি আসতে পারছেন না, কিন্তু পশ্চিমবঙ্গের থেকে দূরে থেকেও আপনি কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা হাল হকিকত খবর খুব ক্লোজলি ফলো করছেন। নুসরাত জাহান অভিনেত্রী এবং তৃণমূলের সাংসদ, তিনি কালকে মা হয়েছেন, তার পুত্র সন্তান হয়েছে, সেটা নিয়ে তো নেট পাড়া তোলপাড়। এবং তিনি সিঙ্গেল মাদার, একজন একা মা হয়েছেন, এবং সেটা নিয়েও আপনার কিছু বক্তব্য রয়েছে। যদি একটু দর্শকদের ওটা নিয়ে জানান যে নুসরাত জাহান যেভাবে ট্রোলড হচ্ছেন সিঙ্গেল মাদার হওয়ার জন্য, এটা নিয়ে আপনার কিছু বক্তব্য রয়েছে, একটু দর্শকদের। দেখুন, নুসরাতের জন্য কি মেসেজ রয়েছে, নুসরাতকে কি জানাতে চাইবেন? নুসরাতের জন্য আমি তো বেশ লিখেছি, ফেসবুকে লিখেছি। তার তো সরি, হ্যাঁ তার বলুন। তো একটা শব্দ হচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, নুসরাতের ইচ্ছে হয়েছে বাচ্চা নেওয়ার জন্য, সে নিয়েছে। সে স্বামীর হোক, বয়ফ্রেন্ডের হোক, নিয়েছে, ওর ইচ্ছে। একটা মেয়ে যার সঙ্গে ইচ্ছে, যার বাচ্চা নিতে যদি ইচ্ছে করে নেবে। কার স্পার্ম নিয়েছে সেটা বড় কথা নয়। সে মা হতে চেয়েছে, মা হয়েছে। এই স্বাধীনতা প্রত্যেকটা মেয়েরই থাকা উচিত। কিন্তু এখন আমার কথা হচ্ছে, আমি শেষ সময় ভাবছিলাম, নুসরাতকে কিন্তু অভিনন্দন জানাচ্ছে, বাচ্চাকে, নবজাতককে স্বাগত জানাচ্ছে অনেকে সমাজের। নুসরাত সেলিব্রিটি, ধনী, প্রিভিলেজড, এটা আপার ক্লাস সোসাইটিতে এটা চলে। আমার ইচ্ছে, যা ইচ্ছে তাই করলাম। আমি আমার বয়ফ্রেন্ডের বাচ্চা নিয়েছি, সবাই আমাকে স্বাগত জানাচ্ছে। কিন্তু এটা কি মধ্যবিত্ত সমাজে হবে? মধ্যবিত্ত সমাজে কি এটা হবে যে আমি আমার বয়ফ্রেন্ডের বাচ্চা নিয়েছি, আমি বিয়ে করছি না, আমি এই বাচ্চাকে বড় করবো? এটা তো সে লাঞ্ছিত হবে, ধিক্কৃত হবে, অপমানিত হবে, সমাজচ্যুত হবে। এখনো তো আসলে পশ্চিমবঙ্গের সমাজ ওই রকম। একটা সাধারণ অর্ডিনারি মানুষকে তো, মেয়েকে তো মেনে নেবে না। আমরা ডাস্টবিনে পশ্চিমবঙ্গের দেখেছি অনেক মৃত শিশু, অনেক জীবন্ত শিশু ওখানে, যারা যারা ওয়েডলকের বাইরে, যারা প্রেগনেন্ট হয়েছে, বাচ্চা প্রসব করার পর ওখানে ফেলে দিয়ে গেছে, কারণ তারা টিকে থাকতে পারবে না সমাজে। সমাজ যেদিন এমন হবে যে একটা মেয়ের স্বাধীনতা আছে, বিয়ে করুক বা না করুক, একটা সিঙ্গেল মাদার হওয়ার, যার স্পার্ম নেওয়ার ইচ্ছে তার স্পার্ম নেবে, হ্যাঁ, এটা তার স্বাধীনতা, এবং সবাই স্বাগত জানাবে, সব শ্রেণীর লোককে, হ্যাঁ, অর্ডিনারি মানুষকে যেমন, সেলিব্রিটিকে যেমন, অর্ডিনারিকে তেমন। সেই দিন আমি বুঝবো সমাজের পরিবর্তন হয়েছে। নুসরাত তো সমাজের চেহারা, সমাজের সত্যিকার অবয়ব পাল্টে দিতে পারবে না। ওটা নয় সে। সুতরাং এই ব্যাপারগুলো আলাদা, মানুষও ওদের আলাদা করে দেখ। যেদিন সমাজে মেয়েদের স্বাধীনতা
সম্পূর্ণ স্বাধীনতা পাবে সেদিন সিঙ্গেল মাদার হতে, অথবা আমি বাচ্চা নেব না, আমি কারো বাচ্চা নেব না, এইভাবে যখন একটা মেয়ে বলতে পারবে এবং জীবনযাপন করতে পারবে, তাহলে আমি বলবো সমাজের সত্যিকার পরিবর্তন এসেছে। তবে অনেক ধন্যবাদ নুসরাতকে আমার অভিনন্দন। নুসরাতের বাচ্চা, আমি মনে করছি যে দেখুন, বাচ্চা তো যে কেউ হওয়াতে পারে, বাচ্চা মানুষ ভালোভাবে মানুষ করাটাই হচ্ছে বড় ব্যাপার। আমি আশা করছি নুসরাত তার বাচ্চাকে খুব ভালোভাবে মানুষ করবে। অবশ্যই আমাদের সবার শুভেচ্ছা রইল নুসরাত জাহানের সাথে। তাসলিমাদি, আমাদের সময় একেবারে শেষ। আপনার অনেক ফ্যান এই মুহূর্তে আমি দেখছি, এখনো তারা কমেন্ট করছেন। আমি একটুখানি কমেন্টগুলো আপনাকে শুনিয়ে দিই আজকে আমাদের অনুষ্ঠান শেষ করব। একজন লিখেছেন, প্রত্যেক মহান ব্যক্তি তার প্রতিকূল পরিবেশ হতেই তৈরি হয়। আপনি কবিতাগুলো প্রায় শুনি, তবে রুদ্রের নিকট লেখা সেই চিঠি এখনো ভালোবাসার লাল গোলাপ। আরেকজন লিখছেন, হ্যাঁ তাসলিমাদি, আপনার মতো মানুষ বর্তমান বিশ্বে খুব নেই। আপনি অন্ধকার থেকে আলো বের করে প্রাণপণ চেষ্টা করছেন। আপনি দীর্ঘজীবী হন। এবং এরকম অনেকেই রয়েছেন যারা এখনো কমেন্ট করছেন। সুতরাং আপনাকে আজকে আমাদের সাথে পেয়ে আজ তাক বাংলা দর্শকরা আপ্লুত। বাংলায় আপনার সাথে অনেকক্ষণ কথা বলতে পারলাম। আশা করছি তারাও অনেকটা বেশি আনন্দিত বোধ করলেন আপনার এই ওপিনিয়ন, আপনার ভাবনা চিন্তা, যেটা সবসময় পাঠকরা পড়ছেন। আজকে আপনাকে সামনাসামনি পেয়ে তাসলিমা নাসরিন আমাদের সাথে এতক্ষণ ছিলেন। অনেক অনেক ধন্যবাদ তাসলিমা।